নমস্কার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, তো সেই বিষয়টি হচ্ছে বচন। যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আমি আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে শোনো। তোমরা যদি এই অধ্যায়টি ভালো করে বুঝতে পারো, তো পরবর্তী যে যুক্তিবিদ্যার বিষয়গুলি যে রয়েছে সেই বিষয়গুলি খুব সহজে বুঝতে পারবে। তার জন্য এই অধ্যায়টির প্রতি তোমরা জোর দেবে। তো যাই হোক, এর আগের দিন যে বিষয়টি শেখানো হয়েছিল, যুক্তিবিদ্যা অর্থাৎ লজিক, তার একটি বেসিক ধারণা আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে এবং যে যুক্তিবিদ্যার বিষয়গুলি তোমাদের করানো হবে সেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে এবং করতে পারবে। তো যাই হোক, আজকে শুরু করছি বচন। বচন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রপোজিশন। এখানে বচন মানে কখনোই একবচন, দ্বিবচন, বহুবচন নয়। বাক্যের একটি পূর্ণাঙ্গ রূপ আমরা বলতে পারি, সেটি হচ্ছে বচন। তো এখন কথা হচ্ছে বচন কাকে বলে বা বচন বলতে কি বোঝো। ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলা হয়। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি, যে বিবৃতি সত্য বা মিথ্যা হয় তাকে বচন বলে। তাহলে ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলে, অর্থাৎ যে বিবৃতি সত্য বা মিথ্যা হয় তাকে বচন বলা হয়। তো তারপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি উদাহরণ দিয়ে তার যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলি সম্পর্কে। তো আমরা যেমন বলতে পারি, সকল শিশু হয় সরল। এইখানে তোমাদের দেখতে হবে যে উদাহরণটি দেওয়া হয়েছে, সেই উদাহরণটি ভালো করে লক্ষ্য করো। দেখো, আমি অ্যারো অ্যারো দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, যেখানে সকল ছিল তার নিচে তোমরা পরিমাণক লেখো, যেখানে শিশু লেখা ছিল সেখানে তোমরা নিচে উদ্দেশ্য পদ লেখো, হয় এর নিচে তোমরা সংযোজক লেখো এবং শেষে যেটা রয়েছে সরল সেখানে তোমরা বিধেয় পদ লেখো। তাহলে দেখা গেল এখানে একটি বচনের চারটি অংশ। এই চারটি অংশ সম্পর্কে তোমাদের একটু সচেতন থাকতে হবে। তো কি বলা হলো, তাহলে একটি বচনের চারটি অংশ, যথা পরিমাণক বা মানক, উদ্দেশ্যপদ, সংযোজক, বিধেয় পদ। এখন এই যে প্রত্যেকটি অংশ, সেই অংশ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে যে অংশটি আমি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিমাণক। কি পরিমাণক কি বা বচনের পরিমাণক বলতে কি বোঝো। তো এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে বচনের যে অংশ বচনের পরিমাণকে নির্দেশ করে তাকে আমরা পরিমাণক বলবো। বচনের যে অংশ বচনের পরিমাণকে নির্দেশ করে তাকে আমরা পরিমাণক বলবো। তারপর যেটি রয়েছে উদ্দেশ্যপদ। উদ্দেশ্যপদ বলতে কি বোঝো, পরীক্ষায় আসতে পারে, বা একটি বচনের উদাহরণ দিয়ে উদ্দেশ্যপদটি চিহ্নিত করো। তো আমরা বলতে পারি, বচনে যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্যপদ বলে। বা এভাবে বলতে পারি যে বচনের যে অংশ সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে আমরা উদ্দেশ্যপদ বলবো। এরপর আমরা চলে যাচ্ছি সংযোজক। তো সংযোজক বলতে কি বোঝো। এই সংযোজক হচ্ছে এমন জায়গায় আছে, দেখো, উদ্দেশ্য ও বিধেয় পদের মাঝখানে, এবং এই উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছে কে, সংযোজক। তো তাহলে সংযোজক বলতে কি বোঝো, সংজ্ঞাটি এখন ভালো করে বুঝে নাও। বচনের যে অংশ উদ্দেশ্য ও বিধেয় পদের মাঝখানে থাকে এবং ওই দুটি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে সংযোজক বলে। সংযোজকের বৈশিষ্ট্যগুলো বা সংযোজকের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেগুলো আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। সংযোজক হওয়া ক্রিয়ার বর্তমান কালের রূপ হয়। হওয়া ক্রিয়ার বর্তমান কালের রূপ হয়। তার 2 নাম্বার হচ্ছে সংযোজক উদ্দেশ্য ও বিধেয় পদের মাঝখানে থাকে এবং ওই দুটি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। বচনের যে সংযোজক রয়েছে সেটা হ্যাবাচক এবং নাবাচক হতে পারে। যেমন আমরা হয়,
হন, হই, হও এরকম হবে। সেরকম সংযোগটা নয়, নন, নই, নও এরকম হবে। তো তারপর একটা বলতে পারি যে সংযোজক বচনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে কি নয়, পদ নয়। বচনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু পদ নয়। তাহলে কি বলা হলো? সংযোজক বচনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু পদ নয়। এখন আমরা চলে যাব বিধেয় পদ। বচনের বিধেয় পদ বলতে কি বোঝো? বচনের উদ্দেশ্য পদ সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বিধেয় পদ বলে। বচনে উদ্দেশ্য পদ সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বিধেয় পদ বলে। আমরা চারটি অংশ জানলাম। এখন আমরা একটু বাক্য ও বচনের মধ্যে তফাৎ বোঝার চেষ্টা করব। দেখো, ব্যাকরণে যেটাকে বাক্য বলা হয় সেটা যদি আমরা তর্কবিদ্যা সম্মত রূপে পরিণত করি তাহলে সেটা বচনে পরিণত হয়। তার মানে এই নয় বচন বাক্য নয়, সব বচনই বাক্য, কিন্তু সব বাক্যই বচন নয়। যেমন একটি বচন হতে গেলে তাকে ঘোষক বাক্য হতে হবে, অর্থাৎ বচনটির চারটি অংশ থাকতে হবে, তবে কয়েকটি ক্ষেত্রে তিনটি অংশ হয়। তো আমরা এখানে মেইনলি চারটি অংশের কথাই ভাববো। তাহলে একটি বচনের চারটি অংশ সাজানো গোছানো থাকবে। যেমন প্রথমে পরিমাণক থাকবে, তারপর উদ্দেশ্য পদ থাকবে, তারপর সংযোগ থাকবে, তারপরে বিধেয় পদ থাকবে। এটি হচ্ছে বচন। আর বাক্য কি? সেখানে শুধু উদ্দেশ্য এবং বিধেয় পদ থাকবে, অর্থাৎ সেখানে পরিমাণক এবং সংযোজক উজ্জ্বল থাকতে পারে এবং কি উপস্থিত থাকতে পারে। বচনে কিন্তু পরিমাণক এবং সংযোজক উপস্থিত থাকতেই হবে। বিষয়টি ক্লিয়ার হলো? তাহলে বোঝা গেল যে সব বচনই বাক্য, কিন্তু সব বাক্যই বচন নয়। এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে কোন বাক্য বচন হয়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে একমাত্র ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্যই বচন হয়। বিষয়টি ক্লিয়ার হলো? এখন আমরা জানবো যে এই যে বচনের ধর্ম কি। আমরা এখন জানবো বচনের ধর্ম কি। তো বচনের ধর্ম হলো সত্যতা, অর্থাৎ বচন সত্য বা মিথ্যা হতে পারে। তাহলে বচনের ধর্ম কি বলা হলো? সত্যতা, অর্থাৎ বচন সত্য বা মিথ্যা হতে পারে। এখন পরীক্ষায় প্রশ্ন হতেই পারে একটি সত্য বচনের উদাহরণ দাও, একটি মিথ্যা বচনের উদাহরণ দাও। এক্ষেত্রে আমরা বলতে পারি একটি সত্য বচনের উদাহরণ হলো সকল মানুষ হয় মরণশীল। আর আমরা মিথ্যা বচনের উদাহরণে বলতে পারি সকল কুকুর হয় বিড়াল। তো এগুলো হচ্ছে মিথ্যা বচন। আর সত্য বচন যেটা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আর যেটা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় সেটাই হচ্ছে কি মিথ্যা বচন। ক্লিয়ার হলো? এখন আমরা একটু বচন আকার সম্পর্কে যাব। বচনের কাঠামো বা সাজকে বচন আকার বলে। বচনের কাঠামো বা সাজকে বচন আকার বলে। এখন কথা হচ্ছে এই যে বচন আকারে কোনো বিষয়বস্তু বা উপাদান থাকে না, তাই বচন আকারকে আমরা সত্য বা মিথ্যা বলতে পারি না। বচনে বিষয়বস্তু বা উপাদান থাকে, বচনে বিষয়বস্তু বা উপাদান থাকে, তাই বচনকে আমরা সত্য বা মিথ্যা বলতে পারি। বিষয়টি ক্লিয়ার হলো? এখন আমরা যাব বচনের প্রকারভেদে। বচনকে বিভিন্ন নীতি অনুসারে ভাগ করা যায় বা বিভিন্ন দৃষ্টিকোণ অনুসারে ভাগ করা যায়, কিন্তু আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সম্বন্ধ অনুসারে বচন। তাহলে সম্বন্ধ অনুসারে বচন দু প্রকার, এক হচ্ছে নিরপেক্ষ বচন বা অনপেক্ষ বচন, আরেকটা হচ্ছে সাপেক্ষ বচন বা অনিরপেক্ষ বচন। তো আজকে তোমাদের এই প্রকারভেদ পর্যন্তই থাকলো। এর পরের দিন আমি নিরপেক্ষ বচনটিকে খুব নিখুঁত ভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি প্রত্যেকটা ক্লাস করো তোমাদের কিন্তু এই ফিলসফিটা একদম জলের মতো মনে হবে, অর্থাৎ তোমাদের এই বছর যে বিষয়গুলো রয়েছে তোমাদের কিন্তু খুবই 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 সহজ লাগবে। তাই আমি বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।